সে বছর কার্তিক মাসের মাঝামাঝি সময়ে 3 দিনের ব্যবধানে গ্রামে ঘটে গেল 2টি খুন। একজন মাঝবয়সী বলিষ্ঠ পুরুষ আর একজন 16-17 বছরের এক রোগা ভীরু মেয়ে। গ্রামের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে বহু দিন ধরে দাঁড়িয়েছিল একটি মরা গজারি গাছ। চারপাশে ফাঁকা মাঠ, বন জঙ্গলের কোনো আড়াল নেই, কাছাকাছি শুধু কয়েকটি কলা গাছ। সেই গজারি গাছের নিচেই একদিন পড়ে থাকতে দেখা গেল বলাই চক্রবর্তীর নিথর দেহ। মাথা ফেটে চুরমার হয়ে গেছে। দেখে মনে হয় একের পর এক লাঠির আঘাতে তাকে হত্যা করা হয়েছে। দেখেছিস, শেষ পর্যন্ত সত্যি মেরে ফেললো ওকে। এমন পরিণতি একদিন হবে, সবাই জানতো। চারিদিকে হইচই পড়ে গেল, তবে মানুষ খুব একটা বিস্মিত হলো না। বলাই চক্রবর্তীর এমন অপমৃত্যুই যেন আশেপাশের 10 গ্রামের মানুষ আগে থেকেই প্রত্যাশা করে রেখেছিল। কিন্তু শুভ্রার মৃত্যু ছিল সম্পূর্ণ ভিন্ন ঘটনা। হইচই হয়েছিল কম, অথচ মানুষের বিস্ময় আর কৌতূহলের শেষ ছিল না। শুভ্রা ছিল একেবারে সাধারণ ঘরের মেয়ে। গ্রামের সবার চোখের সামনেই বড় হয়েছে। বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে, আর মাসখানেক আগে সন্তান জন্ম দেওয়ার জন্য ফিরে এসেছে বাবার বাড়িতে। শুভ্রা, ওর আবার শত্রু কে থাকতে পারে? ও তো কারোর সঙ্গে উঁচু গলায় কথাও বলতো না। পাশের বাড়ির মেয়েরাও কোনো দিনও কল্পনা করতে পারেনি শুভ্রার জীবনে এমন কোনো গোপন অধ্যায় থাকতে পারে, যার পরিণতি হবে এত ভয়াবহ। গ্রামের শেষ সাঁঝের বাতিগুলো যখন একে একে জ্বলছে, ঠিক তখনই বাড়ির পেছনের ডোবার ঘাটে শুভ্রাকে গলা টিপে হত্যা করে ফেলে রেখে যায় কেউ। কে করলো এটা? কেন করলো? এই প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে গোটা গ্রাম যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইল। প্রায় 1.5 বছর শুভ্রা ছিল শ্বশুরবাড়িতে, গ্রামের মানুষদের চোখের আড়ালে। সেখানে কি এই ভয়ঙ্কর ঘটনার বীজ বপন হয়েছিল? আরেকটি প্রশ্ন সবার মনে ঘুরপাক খেতে লাগলো। বলাই চক্রবর্তী আর শুভ্রার খুনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? 20-30 বছর ধরে গ্রামে তেমন কোনো বড় মারামারিও হয়নি, আর এবার পর পর ঘটে গেল 2টি খুন। একজন পুরুষ, অন্যজন এক যুবতী নারী। নিশ্চয়ই কোনো না কোনো যোগ তো আছে। তা না হলে এত কাছাকাছি সময়ে 2টো খুন কেন হবে? গ্রামের মানুষের মন ছটফট করতে লাগলো রহস্যের সমাধান খুঁজে পাওয়ার জন্য। কিন্তু বাস্তব সত্য ছিল ভীষণ নিষ্ঠুর। বলাই চক্রবর্তী আর শুভ্রা একে অপরকে কখনো চিনত কিনা সেটাও কেউ নিশ্চিত করে বলতে পারল না। কিন্তু একটুখানি সত্যের অভাবে মানুষের কল্পনা, অনুমান আর গুজব জন্ম নিল বারবার। কিন্তু প্রতিবারই বাস্তবতার দেয়ালে ধাক্কা খেয়ে সেগুলো ভেঙে পড়ল। তবু প্রশ্ন রয়ে গেল, 2টি খুন কি সত্যিই আলাদা ঘটনা, নাকি তাদের মধ্যে লুকিয়ে আছে এক অদৃশ্য ভয়ঙ্কর সম্পর্ক? বলাই চক্রবর্তীর মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তির মালিক হলো তার ভাইপো নবীন। 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি। কাকাকে যারা অমন করে মেরেছে তাদের যদি ফাঁসির কাঠে ঝোলাতে না পারি। কথা বলতে বলতে নবীন বারবার তার ধুতির কোচর দিয়ে চশমার কাঁচ মুছতে লাগলো, আর কখনো কখনো চশমার কাচের বদলে মুছে ফেলতে লাগলো নিজের চোখের জলও। শহরে 40 টাকার চাকরি ছেড়ে নবীন সপরিবারে গ্রামে এসে বসবাস শুরু করলো। এভাবেই কেটে গেল 21 দিন। সেদিন সন্ধ্যায় নবীনের স্ত্রী দামিনী রান্নাঘর থেকে লণ্ঠন হাতে শোবার ঘরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই বাড়ির পূর্ব কোণের পুরনো তেঁতুল গাছের পাতাগুলো কেঁপে উঠল। সেখান থেকে যেন এক অতি মৃদু দমকা বাতাস এসে আঘাত করল দামিনীর গায়ে।
লণ্ঠন ছিটকে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায়। আর মুহূর্তের মধ্যেই উঠানে পড়ে গিয়ে হাত পা ছুটতে লাগলো দামিনী। তার দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেন গুমড়ে গুমড়ে কাঁদে। দামিনীর গলা থেকেও বেরোতে লাগলো ঠিক তেমনি এক অস্বাভাবিক আওয়াজ। ওমা, এ আবার কি হলো? শিগগির ধীরেন মাস্টারকে খবর দাও। শুভ্রার দাদা ধীরেন ছিলেন গ্রামের স্কুলের শিক্ষক, গ্রামের একমাত্র ডাক্তার, যদিও কোনো ডিগ্রি ছিল না তার। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করেছিলেন তিনি, কিন্তু গত 7 বছর ধরে গ্রামের স্কুলে ভূগোল পড়াচ্ছেন। এক সময় প্রচণ্ড উৎসাহ ছিল তার, লাইব্রেরি করেছিলেন, তরুণ সমিতি বানিয়েছিলেন, বই পড়ে সাধারণ রোগের চিকিৎসাও করতেন বিনামূল্যে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই উদ্যম অনেকটাই ফিকে হয়ে গেছে। বিয়ে করেছেন গ্রামেরই এক মেয়েকে, মাত্র 2 বছরের মধ্যে 4 সন্তানের বাবা হয়েছেন। লাইব্রেরিতে বই 300তে এসে থেমে গেছে। তরুণ সমিতির সভা হয় বছরে 2-3 বার। এখন তিনি 4 আনা 8 আনা ফি নিয়ে রোগী দেখেন, সঙ্গে ওষুধও বিক্রি করেন। ধীরেনবাবু, তাড়াতাড়ি চলুন, নবীনের বাড়িতে বিপদ হয়েছে। ধীরেন যখন নবীনের বাড়িতে পৌঁছালেন, ততক্ষণে কলসি কলসি জল ঢেলে দামিনীর জ্ঞান ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু জ্ঞান ফিরলেও তার চোখে ছিল না কোনো স্বাভাবিকতা। কখনো হাসছে, কখনো কাঁদছে, আর যারা তাকে ধরে রেখেছে তাদের আঁচড়ে কামড়ে ছুটে পালানোর চেষ্টা করছে। ধরে রাখো, শক্ত করে ধরে রাখো। এই যেন মানুষ না, অন্য কিছু হয়ে গেছে। দামিনীর এই অদ্ভুত অবস্থার সঙ্গে কি বলাই চক্রবর্তীর মৃত্যুর কোনো সম্পর্ক আছে, নাকি গ্রামের উপরে নেমে এসছে আরও গভীর কোনো অশুভ ছায়া? দামিনীর অবস্থা দেখে ধীরেনের মুখ আরও গম্ভীর হয়ে উঠল। সাপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার, আমি চিকিৎসা করতে পারি। তবে কি জানেন, আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। কিন্তু উপস্থিত সবার মত এক ছিল না। ডাক্তার দিয়ে কি হবে? তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। ঠিকই বলেছেন। এটা ডাক্তারের ব্যাপার নয়। কুঞ্জ মাঝিই পারবে। কুঞ্জ কত নেয়? ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন। আমি বলছি তোমায়, এটা অসুখ, অন্য কিছু নয়। লেখাপড়া শিখেছ, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি চিকিৎসার জন্য কুঞ্জকে ডাকবে? এসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসা ভালো ফল দেয় ভাই। বয়সে নবীন কয়েক বছরের বড় হলেও একসময় দুজনেই একই স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে পড়াশোনা করত। সেই পুরনো বন্ধুত্বের খাতিরেই হয়তো নবীন একসঙ্গে দুজনের কাছেই লোক পাঠালো, একজন কৈলাস ডাক্তার, অন্যজন কুঞ্জ মাঝি। তবে সবার আগে এলো কুঞ্জ মাঝি। আসলে লোক পৌঁছানোর আগেই সে খবর পেয়ে গিয়েছিল চক্রবর্তীদের বউকে নাকি অন্ধকারের অশরীরী শক্তি গ্রাস করেছে। কুঞ্জ ছিল নামকরা গুণিন, তার গুণপনা দেখার লোভে আরও অনেকে এসে ভিড় জমালো। ভর সাজে ভর করেছে, সহজে ছাড়বে না। তবে ছাড়তেই হবে শেষ পর্যন্ত। এই কুঞ্জ মাঝির সঙ্গে চালাকি চলবে না। এরপর শুরু হলো প্রস্তুতি। ঘরের দাওয়া থেকে সবাইকে উঠোনে নামিয়ে দেওয়া হলো। কুঞ্জ ভিড় ভিড় করে মন্ত্র পড়তে পড়তে চারিদিকে জল ছিটাতে লাগলো। ওং হোং হিং
ভেঙে জাং জং ভাং ভং। দামিনীর এলোমেলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। এখন আর তার বসার উপায় নেই, পালাবারও উপায় নেই, তাকে ধরে রাখারও আর প্রয়োজন রইল না। ছেড়ে দাও। নড়তে গেলেই চুলে প্রচণ্ড টান লাগছিল, আর প্রতিবারই আর্তনাদ করে উঠছিল দামিনী। রও বাছাধন, রও রও। কিরে এখনই হয়েছে কিরে? দাঁড়াও দাঁড়াও, মোজাটা টেনে পাওয়াচ্ছি তোমায়। এতক্ষণ ধীরেন চুপ করেই ছিল। সে জানতো বাধা দিয়ে কোনো লাভ নেই। গ্রামের মানুষ এইসব বিষয়ে কারও কথা শুনতে চায় না, কিন্তু এবার সে আর নিজেকে সামলাতে পারল না। তুমি কি পাগল হয়ে গেছো নবীন? তুমি চুপ করো ভাই। একদিকে বিজ্ঞান ও যুক্তির কণ্ঠস্বর ধীরেন, অন্যদিকে কুসংস্কার আর অজানার ভয়, যার প্রতীক কুঞ্জ মাঝি। সেই সন্ধ্যায় চক্রবর্তীদের উঠোনেই শুরু হলো এই দুই বিশ্বাসের নীরব সংঘর্ষ। উঠোনে তখন জড়ো হয়েছে 30-35 জন নারী পুরুষ, সঙ্গে জ্বলছে 5-6টি লণ্ঠন। মেয়েদের সংখ্যা খুবই কম, আর যারা এসেছে তাদের অধিকাংশই বয়স্ক। কম বয়সী মেয়েদের কেউ আসতে সাহায্য পায়নি, আবার অনেককে আসতেই দেওয়া হয়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লেগে গেলে অশরীরের ব্যাপার, সাবধানে থাকাই ভালো। তবুও কৌতূহলের টান বড় ভয়ঙ্কর। মন্ত্রমুগ্ধের মতো সবাই ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রইল। নবীনের পক্ষেও তাদের সরিয়ে দেওয়া সম্ভব নয়। দাওয়াটা যেন একটা মঞ্চ, সেখানে অভিনীত হচ্ছে এমন একটা নাটক যার বিষয় মানুষের জ্ঞান বুদ্ধির বাইরে, আর কুঞ্জ যেন সেই নাটকের জাদুকর। জীবনের শেষ সীমানার ওপার থেকে রহস্যের পর্দা সরিয়ে আনতে এসেছে সে। ভয় তখন আর কারও মনে নেই, শুধু আছে উত্তেজনা, কৌতূহল আর এক অদ্ভুত শিহরণ। কুঞ্জ একবার সামনে আসে, একবার পিছিয়ে যায়, কখনো দুলতে থাকে, কখনো ঘুরে দাঁড়ায়। ওং ওং ভেঙ বং জিং বং জাং জং, যা বেরিয়ে যা যা। একটি মালসায় আগুন জ্বালিয়ে তাতে শুকনো পাতা আর শিকড় ফেলতে লাগলো সে। চারিদিকে ছড়িয়ে পড়ল চামড়া পোড়ার মতো তীব্র দুর্গন্ধ। ও ওরে বাবারে, ও বাবা কি গন্ধ রে, কি গন্ধ, ওরে বাবারে, ও গেল রে, কি গন্ধ, ও বাবা। এদিকে দামিনীর ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে সে কাঠের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার আধগোজা চোখ দুটো স্থির হয়ে রইল কুঞ্জর দিকে। ঠিক তখন এক টুকরো কাঁচা হলুদ আগুনে পুড়িয়ে তার নাকের কাছে ধরল কুঞ্জ। তার ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বড় হয়ে উঠল, সারা শরীরে বারবার শিহরণ বয়ে যেতে লাগলো। এই কে তুই? বল তুই কে? আমি শুভ্রা গো, শুভ্রা, আমায় মেরো না। শুভ্রা? ওই যে খুন হয়েছিল, চাটুজ্জে বাড়ি শুভ্রা, ওই যে খুন হয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, আমায় মেরো না। নবীন তখন দাওয়ার এক কোণে দাঁড়িয়ে। ব্যাপার বুঝলেন কর্তা? কে খুন করছিল সেটা জিজ্ঞেস করো কুঞ্জ। শুনছো কে শুভ্রাকে খুন করেছে, জেনে নাও। কিন্তু কুঞ্জকে প্রশ্ন করতে হলো না, দামিনী নিজেই উত্তর দিল। পলাই খুড়ো। কি বললে? কি বললে? বাবু পলাই? ও অসম্ভব অসম্ভব। তারপর বারবার নানাভাবে তাকে প্রশ্ন করা হলো। তুই কে? শুভ্রা।
কে তোকে মেরেছে? বলাই খুড়ো। কিন্তু এর বাইরে আর একটি কথাও বের করা গেল না তার মুখ থেকে। একসময় তার মুখ একেবারে বন্ধ হয়ে গেল। হলুদ পোড়ার ধোঁয়াও আর কোনো কাজ করল না। কুঞ্জ তখন অন্য এক প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় কৈলাস ডাক্তার এসে পৌঁছালেন। কৈলাসের চেহারাই যেন আলাদা, প্রকাণ্ড শরীর, ঘন কাঁচা পাকা চুল, মোটা ভুরু, আর মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি গোপ। এখানে কি হচ্ছে? তোরা কি সবাই পাগল হয়েছিস নাকি? এসেই তিনি চারিদিকে গালাগাল শুরু করলেন। এক লাথিতে কুঞ্জের আগুনের মালসা দূরে ছিটকে দিলেন। দাঁড়া দাদা, তোকে ফাঁসির কাঠে ঝোলাবো আমি। আজ যদি ওষুধের নামে তুই বৌমাকে মেরে ফেলিস, তবে আমি থানায় রিপোর্ট দেব খুন তুই করেছিস। কুঞ্জের সমস্ত দাপট মুহূর্তে যেন মিলিয়ে গেল। কৈলাস নিজেই এগিয়ে এলেন, খুঁটিতে বাঁধা চুল খুলে দিলেন দামিনীর। এসো মা, ভয় নেই। তারপরে তাকে নিয়ে যাওয়া হলো ঘরের ভিতর। বলাইয়ের দাদামশাইয়ের আমলের বিশাল খাটে শুইয়ে দেওয়া হলো তাকে। কৈলাস একটি সিরিঞ্জ বের করলেন, আর মুহূর্তের মধ্যেই ঘুমের ওষুধ ঢুকিয়ে দিলেন দামিনীর শরীরে। দামিনী কি সত্যি শুভ্রার আত্মার কথা বলছিল, নাকি অসুস্থ শরীর আর আতঙ্কগ্রস্ত মনের বিভ্রম ছিল সব? কিন্তু একটি নাম ইতিমধ্যেই উচ্চারিত হয়েছে, বলাই চক্রবর্তী। আর সেই নামই এবার নতুন করে জাগিয়ে তুলল খুনের রহস্যকে। কৈলাস ডাক্তারের ওষুধ কাজ করতে শুরু করেছে। আমায় মেরো না গো, মেরো না। আমি শুভ্রা, চাটুজ্জে বাড়ির শুভ্রা। তারপরে ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো তার কণ্ঠস্বর। কয়েক মিনিটের মধ্যেই ঘুমিয়ে তলিয়ে গেল দামিনী। কিন্তু দামিনীর মুখ দিয়ে বেরিয়ে আসা সেই কয়েকটা কথা গোটা গ্রামে নতুন আলোড়ন তুলল। বিশ্বাসীদের মনে একটা বড় ধাঁধা তৈরি হয়েছিল, কারণ শুভ্রার মৃত্যুর 3 দিন আগেই তো বলাই চক্রবর্তী মারা গেছে। তাহলে মরা মানুষ খুন করলো কি করে? এই প্রশ্নের উত্তর দিলেন বৃদ্ধ পঙ্কজ ঘোষাল। শুধু জ্যান্ত মানুষকেই মানুষের গলা টেপে মারে, আর কিছু মারে না। শ্মশান মশানের অশরীরা তবে পথ বলা মানুষের ঘাড় মটকে দেয় কিসে? হ্যাঁ রে, সেটাও তো ঠিক। আসলে এই ব্যাখ্যা দেওয়ার কথা ছিল কুঞ্জগুণীর, কিন্তু বৃদ্ধ ঘোষাল আগেই বলে ফেলায় নিজের মর্যাদা রক্ষার জন্য তাকে সেই কথাকেই সমর্থন করতে হলো। বলাই চক্রবর্তী তো শুভ্রাকে খুন করেছে বটে, তবে নিজে হাতে নয়। তাহলে মোরার 1 বছরের মধ্যে কোনো আত্মা সরাসরি মানুষের ক্ষতি করতে পারে না। শ্রাদ্ধ শান্তি না হলে পরে সে ক্ষমতা জন্মায়। বলাই অন্য একজনকে ভর করেছিল, সেই মানুষের হাত দিয়েই শুভ্রাকে মেরেছে। কাকে ভর করেছিল? সেটা সে নিজেও জানে না। ভর হলে কারোই কিছু মনে থাকে নাকি? হ্যাঁ, এক রাতের মধ্যেই কথাগুলো কান থেকে কানে ছড়িয়ে পড়ল। পরদিন সকালে সেগুলো পৌঁছে গেল ধীরেনের কাছেও। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদে ভরে আছে চারিদিক। বর্ষার জলে পুষ্ট হয়ে ওঠা গাছপালা আর আগাছার জঙ্গলে যেন উপচে পড়ছে জীবনের প্রাচুর্য। বাড়ির পিছনের ডোবাটা ভরে আছে কচুরিপানায়। ঘন সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে কোমল রঙের সুন্দর ফুল। তালগাছের গুঁড়ি দিয়ে বানানো ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলের নিচে ছিল, এখন জল নেমে যাওয়ায় অনেকটাই ভেসে উঠেছে। ঘাটের ধাপগুলো ধীরেন নিজে তৈরি করিয়েছিল, বিশেষ করে শুভ্রার জন্য। 7 মাসের গর্ভ নিয়ে যাতে উঠতে নামতে গিয়ে সে পিছলে না পড়ে, সেই চিন্তা থেকেই। পাড়ার লোকেরা এসে একের পর এক গুজব শুনিয়ে গেল। শুনেছ তো, আরে বলাই নাকি ভর করেছিল। দামিনী নিজে মুখে বলেছে। কিন্তু কথাগুলো ধীরেনের মনে এক মুহূর্তও স্থান পেল না।
সঙ্গে সঙ্গে সেগুলো বাতিল হয়ে গেল তার কাছে। রাগ করারও সময় পেল না সে, কারণ তার মাথায় তখন ঘুরছে অন্য প্রশ্ন। সেদিন সন্ধ্যায় ডোবার কোন দিক থেকে এসেছিল সে? কিভাবে ঘাটে পৌঁছেছিল? এই একটি প্রশ্নই বারবার ফিরে আসে তার মনে। এই একটি চিন্তাই তাকে মাঝে মাঝে সব কিছু ভুলিয়ে দেয়। ক্ষোভ আছে, দুঃখ আছে, অনুশোচনাও আছে, এত বেশি আছে যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে না পড়লে সে যেন আর সহ্যই করতে পারে না। শুভ্রার মৃত্যুর রহস্য এখনো অমীমাংসিত, কিন্তু ধীরেন জানে সত্যি যদি কোথাও লুকিয়ে থাকে তবে তা কোনো ভূতপ্রেতের গল্পে নয়, লুকিয়ে আছে সেই সন্ধ্যার অন্ধকারে ডোবার ঘাটের আশেপাশে। পরদিন সকাল, ধীরেন খেতে বসেছে। আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। বাক্য শেষ করার আগেই ধীরেন মুখ তুলে তাকালো। চুপ! যা খুশি মনে হোক তোমার, আমাকে কিচ্ছু বলবে না, খবরদার। শান্তি আর একটি কথাও বলল না। স্কুলে যাওয়ার পথে অনেকের সঙ্গেই দেখা হলো ধীরেনের। কেউ মুখে কিছু বলল না, তবু তাদের চোখের চাহনিতে যেন একটাই প্রশ্ন। কথাটা তুমি কিভাবে নিলে? তুমি কি বিশ্বাস করো শুভ্রা কি সত্যিই এসেছিল? সবচেয়ে বেশি সময় আটকে রাখলেন পুরুত ঠাকুর। দোষ মোচনের জন্য কিছু ক্রিয়াকর্ম করতে হবে ধীরেন। অশুভ ছায়া সহজে দূর হয় না। আর শোনো, স্কুল থেকে ফেরার সময় আমার বাড়ি হয়ে যেও। কেন? তোমাদের সবার জন্য মাদুরি তৈরি করেছি, নিজে পড়বে, বাড়ির লোকদেরও পড়াবে। কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে এলো ধীরেন। স্কুলে পৌঁছেই তার মনে হলো আজ যেন সে এই স্কুলের মানুষ নয়, বরং বাইরে থেকে আসা কোনো অচেনা অতিথি যাকে সবাই কৌতূহল নিয়ে দেখছে। প্রথম ঘন্টাতেই তার ক্লাস ছিল। অর্ধেক ছাত্র শক্ত হয়ে বসে আছে, বাকিরা নিজেদের মধ্যে ফিসফিস করছে। ওই যে শুভ্রা দাদা। দামিনী নাকি শুভ্রা হয়ে কথা বলেছে। সত্যি নাকি? ধীরেনের মনে হলো সে যেন জীবন্ত ব্যঙ্গচিত্র হয়ে দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে? বইয়ের পাতার দিকে চোখ রেখে পড়াতে লাগলো সে, কিন্তু একবারও ছাত্রদের মুখের দিকে তাকাতে পারল না। ক্লাস শেষ হতেই খবর এলো হেডমাস্টার মশাই ডাকছেন। আসবো স্যার। এসো। তুমি 1 মাসের ছুটি নাও ধীরেন। 1 মাসের ছুটি? হ্যাঁ, মথুরবাবু এইমাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে। আজ আর তোমার পড়ানোর দরকার নেই। মথুরবাবু স্কুলের সেক্রেটারি, যার বাড়ি এখান থেকে মাইল খানিক দূরে। স্কুল থেকে বেরিয়ে ধীরেন হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে মাঝপথে হঠাৎ তার মাথাটা কেমন ঘুরে উঠল। কয়েকদিন ধরেই এমন হচ্ছে, যেন হঠাৎ চেতনার ভিতরে একটা ঝাঁকুনি লাগে, তারপরে সব কিছু বদলে যায়। কখনো কোনো নতুন চিন্তা এসে আঘাত করে, কখনো কোনো অনুভূতি হঠাৎ রূপ বদলে ফেলে, আবার কখনো কারণ ছাড়াই মাথার ভিতরে সেই ঝাঁকিটা লাগে, আর মুহূর্তের মধ্যে বদলে যায় তার ভাবনা, বদলে যায় অনুভূতির রং। শুভ্রার মৃত্যুর পর থেকে ধীরেন আর আগের মানুষ নেই। সে শুধু একজন ভাই নয়, সে একজন মানুষ যে মরিয়া হয়ে সত্য খুঁজছে, আর চারপাশের মানুষ তারা খুঁজছে অলৌকিকতা। এই দুয়ের সংঘাতেই ধীরে ধীরে তাকে ঠেলে নিয়ে যাচ্ছে আরও গভীর এক অন্ধকারের দিকে। গাছতলায় কিছুক্ষণ বসে বিশ্রাম নিল ধীরেন, তারপরে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। মথুরবাবু এখন নিশ্চয়ই খাওয়া দাওয়া করে বিশ্রাম করছেন। এখন গিয়ে বিরক্ত করা ঠিক হবে না। স্কুল থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়নি, শুধু 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে দেখা করার অনেক সময় পাবো। আজ গিয়ে হাত পা ধরা ভালো নয়।
হাঁটতে হাঁটতে হঠাৎ একটা নতুন উপলব্ধি হলো তার। যদি মথুরবাবুর দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন শুভ্রার নামে ছড়ানো এই কেলেঙ্কারির জন্য ধীরেন দায়ী নয়, তাহলে তো ছুটি বাতিল করে দিতে পারেন। কাল থেকেই আবার স্কুলে যেতে বললেন। আর ঠিক তখনই সে বুঝল আসলে সে আর স্কুলে যাওয়ার অবস্থায় নেই। প্রতিদিন নিয়ম করে ক্লাস নেওয়ার শক্তি তার শরীরেও নেই, মনেতেও নেই। মথুরবাবুর সামনে দাঁড়ানোর কথা ভাবতে তার লজ্জা লাগতে শুরু করলো। তাই গ্রামের প্রধান রাস্তা এড়িয়ে, চেনা মানুষদের এড়িয়ে মাঠের পথ ধরে বাড়ি ফিরতে লাগলো সে। বাড়ি গিয়ে শুয়ে পড়ব, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। সারা দুপুর ঘরের ভেতরেই কাটলো, কখনো শুয়ে কখনো উঠে বসে, অস্থিরতায় ছটফট করতে করতে। শেষ বিকেলের দিকে ধীরেন উঠোনে বেরিয়ে এলো। শান্তিঘাট থেকে মাজা বাসন নিয়ে ফিরছিল। ঠিক তখনই ধীরেনের চোখ পড়ল ডোবার ধারের বিশাল বালছাড়ে। ছায়ার মধ্যে যেন কিছু একটা নড়ে উঠল। কে ওখানে? কে? শান্তির হাত থেকে সব বাসন পড়ে গেল। কোথায়? কে? কোনখানে? আমি মাস্টার বাবু, বাঁশ কাটছি। কে তোকে বাঁশ কাটতে বলেছে? আমি বলেছি। ধীরেন অবাক হয়ে তাকালো। খেন্তি পিসি বলেছে নতুন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে। কেন? ভোরে আবার সরিয়ে দেব, সন্ধ্যার আগে পেতে রাখবো। তুমি যেন ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। অন্ধবিশ্বাস ধীরে ধীরে গোটা বাড়িটাকে গ্রাস করে ফেলছিল। সন্ধ্যার আগেই এখন সব কাজ শেষ করে ফেলে শান্তি। অন্ধকার নামার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠও পার হয় না। ছেলে মেয়েদের ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যার পর সবাই যেন অদৃশ্য কারাগারে বন্দী। ধীরেন বসে বসে হাজার চিন্তা করে, আর মাঝে মধ্যে শুনতে পায় ছেলে মেয়েদের ফিসফিসানি। ছোট বেশি ভূত হয়েছে। ভূত নয়, পেতনি, বেটা ছেলে ভূত হয়। শিশুদের মনেও ঢুকে গেছে সেই ভয়। আর শান্তি গত রাতেই শুধু একটি পেঁচার ডাক শুনে ওগো, ধীরেনকে শক্ত করে জড়িয়ে ধরেছিল সে। আমার ভয় করছে। তারপর আতঙ্কে বমিও করে ফেলেছিল। শুভ্রার মৃত্যু শুধু একটি প্রাণ কেড়ে নেয়নি, সে কেড়ে নিয়েছে মানুষের স্বাভাবিক বোধবুদ্ধিও। একটি রহস্যময় ঘটনার ছায়া ধীরে ধীরে ঢেকে ফেলেছে পুরো পরিবারকে। আর সেই ছায়ার মাঝখানে দাঁড়িয়ে ধীরেন ক্রমশ আরও একা হয়ে পড়েছে। বড় ঘরের দাওয়ায় পূর্ব প্রান্তে একা বসেছিল ধীরেন। তামাকের ধোঁয়া ছাড়তে ছাড়তে সে তাকিয়েছিল ডোবার ঘাটের দিকে। এখান থেকে স্পষ্ট দেখা যায় ঘাট, দুই পাশের বাঁশঝাড়, জঙ্গল, আর তার উপরে সেনেদের কলা বাগান। সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের ধারে দাঁড়িয়ে আছে সেই মরা গজারি গাছ, যার নিচে পাওয়া গিয়েছিল বলাই চক্রবর্তীর মৃতদেহ। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। প্রথমে কুয়াশায় ঢেকে গেল গজারি গাছটা, তারপরে আবছা হয়ে এলো সেনেদের বাড়িও। তুমি কি আর ঘাটের দিকে যাবে? না। তবে বাঁশটা পেতে দাও। বাঁশ পাততে হবে না। শান্তি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তোমার চোখ লাল হয়েছে, টকটকে লাল। হোক। আর কোনো কথা না বলে শান্তি এগিয়ে গেল। শোবার ঘর আর রান্নাঘরের মাঝখানে সে নিজেই বাঁশটা পেতে নিল। নতুন কাটা কাঁচা বাঁশ, দুই প্রান্ত একটু পুড়িয়ে দেওয়া হয়েছে। গ্রামের বিশ্বাস অশরীরী কিছুই এই বাঁশ ডিঙাতে পারে না। যদি শুভ্রা সত্যিই ফিরে আসে, যদি ঘাট থেকে উঠোনে ঢুকতে চায়, তবে এই বাঁশের কাছেই আটকে যাবে।
আলো জ্বালানোর আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ করিয়ে দিল শান্তি। সন্ধ্যাদীপ না জ্বালিয়ে সে কখনো খায় না। মঙ্গল হোক। দীপ দেখিয়ে শাঁখে ফু দিল সে। তারপরে তাড়াতাড়ি নিজের খাওয়া শেষ করলো। ধীরেনের ভাত বেড়ে ঢেকে রাখলো, রান্নাঘরে তালা দিল, আর ঘরের মধ্যে ঢুকে গেল। আজকাল বিকেলের পর আর মাছও রান্না করে না সে। এঁটো কাটা নাকি অশরীরীতে টানে। তাই সন্ধ্যের পরের সংসার এখন খুব সংক্ষিপ্ত, খুব দ্রুত, খুব ভীত। ঘরে আসবে না? না। তখনও আকাশের শেষ আলোটুকু মিলিয়ে যায়নি। দুই একটা তারা জ্বলছে, আরও কয়েকটা ফুটে উঠেছে, আবার মেঘে ঢাকা পড়েছে। আর মাত্র 1-2 মিনিট, তারপরে শুরু হবে রাত্রি। গ্রামের বিশ্বাস, সন্ধ্যাই হলো জীবিত আর মৃতের মাঝখানে সেতু। ভর সন্ধ্যাতেই দামিনীর মুখ দিয়ে কথা বলেছিল শুভ্রা। রাত্রি নেমে গেলে হয়তো আর সেই সুযোগ থাকবে না। ধীরেনের চোখ স্থির হয়ে রইল ডোবার ঘাটের দিকে। ভূত বলে কিচ্ছু নেই, তবু তার ভেতরে অন্য এক চিন্তা জন্ম নিচ্ছে। যদি সত্যি কোনো কথা থেকে থাকে, যদি শুভ্রার মৃত্যু রহস্যের কোনো সূত্র থাকে, আজ এই সন্ধ্যাতেই সেই সুযোগটাকে হয়তো গ্রহণ করা উচিত। ধীরেন অপেক্ষা করতে লাগলো। কার জন্য? সত্যির জন্য নাকি শুভ্রার জন্য? অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলল ধীরেন। চোরের মতো নিঃশব্দে ভিটে থেকে নেমে এলো সে। উঠোনের আড়াআড়ি পাতা বাঁশটি ডিঙিয়ে পা টিপে টিপে এগিয়ে গেল ডোবার মাঠের দিকে। তারপর হঠাৎ সেই চিৎকার শুনে ঘরের ভেতর থেকে ছুটে বেরিয়ে এলো শান্তি। কে? কি হয়েছে? হাতে লণ্ঠন নিয়ে উঠোনে এসে সে যা দেখল, তাতে তার শরীর হিম হয়ে গেল। বাসের উপরে দাঁড়িয়ে আছে ধীরেন, কিন্তু যেন সে আর আগের ধীরেন নয়। তার গেঞ্জি আর কাপড়ে লেগে আছে কাদা আর রক্ত। ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাঁশটা সরিয়ে দাও। ডিঙি এসো, বাঁশ ডিঙি চলে এসো। কি হয়েছে তোমার? পড়ে গেছো নাকি? ঠিক হতে পারছি না, বাসটা সরিয়ে দাও। মাটিতে শোয়ানো একটা বাঁশ, সেটা ডিঙাতে পারছে না ধীরেন। সেই মুহূর্তে শান্তির আর কোনো সন্দেহ রইল না। ওগো! তবে চিৎকারে চারিদিক থেকে সবাই ছুটে এলো। প্রতিবেশীরাও এলো, পাড়ার লোক এলো, গায়ের লোক এলো, আর এলো কুঞ্জ মাঝিও। 3-4 কলসি জল ঢেলে ধীরেনকে স্নান করানো হলো। তারপর দাওয়ার খুঁটির সাথে বেঁধে ফেলা হলো তাকে। কুঞ্জ আবার শুরু করলো তার ক্রিয়া। আগুনে পাতা পোড়ানো হলো, শিকড় পোড়ানো হলো, জল ছিটানো হলো, মন্ত্র পড়া হলো। প্রায় 1 ঘন্টা ধরে চলল সেই আয়োজন। অবশেষে ধীরেন নিস্তব্ধ হয়ে গেল। মাথা ঝুঁকে পড়েছে, চোখ আধবোজা, শরীর স্থির। এবার বল। এক টুকরো কাঁচা হলুদ আগুনে পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরল সে। কে তুই? বল তুই কে? আমি বলাই চক্রবর্তী। হরি 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 বলাই বলে হরি ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, বলাই বলাই পালা রে, পালা ভাই পালা। শুভ্রাকে কে খুন করেছে বল? শুভ্রাকে আমি খুন করেছি।